স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড। এই বন্দরকে বাদ দিয়ে দেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে চট্টগ্রাম বন্দরে এনসিটি ৫ প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এর আগে সকাল ৯:১৯টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান চট্টগ্রাম প্রশাসনের কর্মকর্তারা। বিমানবন্দর থেকে সরাসরি দেশের প্রধান সমুদ্র বন্দর পরিদর্শনে যান তিনি। সেখানে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি করো, ঝাপাঝাপি করো, কিছু হবে না। ৯ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই আয়োজনের সমাবর্তন বক্তা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবর্তন উপলক্ষে ২৩,০০০ শিক্ষার্থীকে সনদ বিতরণ করা হবে। আমন্ত্রিত অতিথি ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য নিয়ে প্রায় ৩০,০০০ মানুষের অংশগ্রহণে এই আয়োজন। সমাবর্তন থেকে ডক্টর ইউনূসকে ডিলিট ডিগ্রি দেওয়া হবে। সমাবর্তন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়েও। এদিকে সমাবর্তন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সে আমাদের ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন সাবেক, তাকে আমরা বেশ খুবই গর্বিত। আমরা ডক্টর ইউনূসের মতো একজন নোবেল বিজয়ীকে আমরা সমাবর্তন বক্তা হিসেবে পাচ্ছি, প্লাস উনি আমাদের ইউনিভার্সিটির এক্স টিচার ছিলেন। এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা পাওয়া। ৭ দিনের মধ্যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না পড়ানো হলে ঢাকা অচলের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। নগর ভবন ঘেরাও কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। গেজেট প্রকাশের পরও মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোয় সকালে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সামনে জড়ো হয় বাসিন্দাদের একটি অংশ। বিক্ষোভকারীরা বলেন, আদালতের রায়ের পর গেল ২৭ এপ্রিল ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে প্রজ্ঞাপন এলেও এখনও শপথ বাক্য পাঠ করানো হয়নি ইশরাক হোসেনকে। যেভাবে সন্ত্রাসমুক্ত পরিচ্ছন্ন ঢাকা নগর করার জন্য আমরা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ভোট দিয়েছিলাম, আজ আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। ইশরাক হোসেনকে যে আদালত থেকে রায় ঘোষণা করা হয়েছে, সেই রায়কে বাস্তবায়নের জন্য শপথ করাতে হবে, অন্যথায় আমরা রাজপথ ছাড়ব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ। এর আগে মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশের মূল সড়কে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সাম্য। রাস্তায় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত 12:30টার দিকে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে মধ্যরাত উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দর্শক, সাম্য হত্যার ঘটনায় প্রতিবাদ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। টিএস এলাকা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহামিনুল খান অপু। অপু, সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আসলে কি বলছেন যে সাম্য হত্যার ঘটনার প্রতিবাদে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা হত্যার ঘটনার প্রতিবাদে কিন্তু আজকে ছাত্রদল বিক্ষোভের ডাক দিয়েছে এবং তারা আজকে টিএসসিতে সমাবেশও করবে। আমরা যদি একটু দেখাতে চাই যে ঘণ্টাখানেক আগে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের যে সকল নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এসে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে এই টিএসসিতে জড়ো হতে শুরু করেছেন। ইতিমধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি তারা দুজনেও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন ইউনিট থেকে এই মিছিলগুলো কিন্তু আসছে। আপনারা জানেন যে ছাত্রদল নেতা সাম্য
গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু দুর্বৃত্তের হামলায় মারা যান। এরপর তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা কেন্দ্রীয় ছাত্র দলের সেক্রেটারি এখানে রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাইবো। যে আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনারা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন, এখন আপনাদের কি কি কর্মসূচি রয়েছে, যে ভিসির পদত্যাগ চেয়েছেন এবং ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে, বিস্তারিতভাবে যদি বলতেন। আর সেটি হচ্ছে গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এফ রহমান হলের নিয়মিত শিক্ষার্থী এবং আমাদের ছাত্রদলের এফ রহমান হলের সাহিত্য এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক সাম্যকে যেভাবে উপযুক্ত করে ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, এটি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এটি হুমকি স্বরূপ। এবং আপনি দেখেছেন যে এই 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টি হত্যাকাণ্ড হয়েছে। আমরা দেখেছি তোফাজ্জল হত্যাকাণ্ড হয়েছে অ্যাপিচ হলে, এরপরে এই ঘটনা ঘটেছে। এর আগে আপনি দেখেছেন, আমরা দেখেছি যে মেট্রো রেলের ফিলারে যে খুনি শেখ হাসিনার গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে। এর বাইরে আমরা দেখেছি যে পয়লা বৈশাখে আমরা দেখেছি যে খুনি হাসিনার যে এক ধরনের প্রতিকৃতি করা হয়েছে সেটাও আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়েছিল। সুতরাং সার্বিকভাবে কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দায় দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। আমরা দেখেছি কুয়েটে সামান্য ঘটনাকে কেন্দ্র করে যে সমস্যা তৈরি হয়েছিল, মব তৈরি হয়েছিল, তার জন্য কুয়েটের ভিসি প্রভিসিকে পদত্যাগ করতে হয়েছে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলরকে পদত্যাগ করতে হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টি হত্যাকাণ্ড হয়েছে গত কয়েক মাসে, সে দায় দায়িত্ব কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর এবং মাননীয় প্রক্টর কোনোভাবে এড়িয়ে যেতে পারে না। আমরা মনে করছি শাহরিয়ার আলম সাম্যের যে হত্যাকাণ্ড সেটির গ্রেপ্তার এবং বিচার, এবং একই সাথে এই যে নিরাপদ যে ক্যাম্পাস, সে নিরাপদ ক্যাম্পাস যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করতে পারেনি, সেজন্য মাননীয় প্রক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্যের অবশ্যই পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি। দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, যেখানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রনেতা শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় প্রতিবাদ জানাচ্ছে ছাত্রদল নেতারা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে 2 ভাগ করার অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে 3 দিনের কলম বিরতি পালন করছেন কাস্টমস কর্মকর্তারা। এই বিষয়ে আরও জানাতে ঢাকা কাস্টমস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহের মনি। মনি, কেমন দেখছেন তাদের কলম বিরতি, তাদের বক্তব্য কি আসলে? হিমাদ্রি, সকাল 10টা থেকেই তাদের এই কলম বিরতি শুরু হয়েছে এবং 1টা পর্যন্ত চলবে। এই কলম বিরতির ফলে যেটি হচ্ছে যে কাস্টমসে যে পণ্যগুলো আপনি আমদানি ইম্পোর্টের জন্য যে পণ্যগুলো আপনি ছাড় করবেন বা আপনি যে কাগজপত্র জমা দিবেন, সেগুলোর আসলে কার্যক্রম স্থবির হয়ে গেছে সকাল থেকে। ফলে অনেকে এখানে ভোগান্তিতে পড়েছে। আপনি জানেন যে এটি একটি অত্যন্ত জনপূর্ণ জায়গা, মানে এখানে বহু মানুষ আসে তাদের প্রতিদিনের যে আমদানির কাজগুলো এগুলো সম্পন্ন করতে, কিন্তু এই জায়গাটি আজকে দেখছেন কেমন ফাঁকা। এটির কারণ হলো কলম বিরতি। অনেকে যে ভোগান্তিতে পড়েছে, আমি একজন সিএনএফ একজন কর্মকর্তার সাথে কথা বলবো যারা আজকে এই ভোগান্তিতে পড়েছেন। আসলে আপনারা কি কাজ করেন আর সকাল থেকে আপনারা কি অসুবিধায় পড়েছেন? আমরা ঢাকা কাস্টম হাউসে আমরা ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এর কাজ করি। আমি একটি সিএনএফ এর মালিক। আমরা পানি সম্পদ অধিদপ্তরের অধীনে যেসব বিদেশি বিনিয়োগকারী এবং দেশীয় প্রতিষ্ঠানের যে মুরগির বাচ্চাগুলো বিদেশ থেকে আসে সেগুলো আমরা এখান থেকে ডেলিভারি নিই। কিন্তু আজকে কাস্টমসের যে জাতীয় রাজস্ব বোর্ডের এই কলম বিরতির কারণে আমাদের এই কার্যক্রম স্থগিত। এতে দেশের যে প্রাণীজ সম্পদের যে বাচ্চাগুলো বিদেশ থেকে আসতেছে এগুলা মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমরা সরকারের কাছে অনুরোধ করব আমাদের এই প্রাণীজ পণ্যগুলো যেন দ্রুত খালাস করার জন্য এবং কাস্টম কর্মকর্তাদের সাথে বসে এটা একটি সমাধান করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। হিমাদ্রি, আপনি শুনছিলেন যে যারা ওই কাস্টমসের যে পণ্যগুলো তারা ছাড় করার জন্য যে ধরনের কর্মসূচি থাকার কথা, অর্থাৎ যে কলম বিরতিতে ভোগান্তিতে পড়েছে যারা আমদানিকারক আছে তারা। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে জামিন দিয়েছে। একই সঙ্গে আপিল গ্রহণ করে নথি তলব করা হয়েছে। বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের হাইকোর্টের একক নতুন বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে মঙ্গলবার জুবাইদা রহমানের 587 দিনের বিলম্ব মওকুফ করে আপিল অনুমতি দেয় হাইকোর্ট। এই মামলার আপিল নিষ্পত্তি করার জন্য গ্রহণ করা হয়েছে। 17 বছর পর দেশে ফিরে সাজার বিরুদ্ধে আপিল করেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। 2007 সালের 26 সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে 4,81,00,000
53,651 টাকার সম্পদের তথ্য গোপনের মামলা দায়ের করে দুদক। 2023 সালের 2রা আগস্ট ঢাকা জজ আদালত তারেক রহমানকে 9 বছরের সাজা আর জোবাইদা রহমানকে 3 বছরের সাজা দেয়। গত বছরের 22শে সেপ্টেম্বর জোবাইদা রহমানের সাজা স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।